ডাক্তার বলে দিয়েছে অতিরিক্ত নেশার জন্য এমনটা হয়েছে। আমার ভোর জানে আমার এত অসুস্থতার কথা, আমি জানি না, কিন্তু ওরা জানে না। ওরা জানে আগেই আমি এটা জেনে গেছি। ভাগ্য দেখছেন আমার, এটাকেও ভাগ্য বলে। আমি আমার অন্যায় শাস্তি পাচ্ছি, এটা আমার পাওয়ার ছিল। তুমি সেই শাস্তি অবশ্যই পাবা যে অন্যায় তুমি করেছো। আমি পাচ্ছি আমার অন্যায় শাস্তি, আমার বাবা মাও পাবে। ভালো থাকবেন, ভোরকে দেখে রাখবেন। ওকে উপর থেকে কখনোই বিচার করবেন না, কারণ ও এমন একটা মেয়ে, কি করতে চায় কি করবে তা ও নিজেও জানে না। কোনো কিছু নিয়ে ওকে ভুল বোঝার আগে ওকে একবার বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলবেন, তাহলে কখনো ভুল হবে না। আর কাল রাতে যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী। আসি, ভালো থাকবেন। সবশেষ একটাই কথা, আমি ভালো নই, খুব খারাপ। কথাগুলো বলে 1 মিনিট দাঁড়ালো না আফিম, চলে গেল নিজ গন্তব্যে। কখনো কারো উপর দেখে বিচার করবেন না। আজ এই কথাটার মানে হয়তো ধূসর বুঝতে পারল। সত্যি কখনো কারো উপরে রূপ দেখে বিচার করবেন না। কথায় আছে, কেউ যদি ভুল করে তাহলে তাকে সেই ভুলের জন্য কখনো কথা শোনাবেন না, কারণ হয়তো সে সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে গেছে, আর আপনি তাকে সেই ভুলের জন্য খোঁটা দিয়ে আল্লাহর কাছে দোষী হয়ে গেলেন। ধূসর আর 1 সেকেন্ডও সেখানে বসলো না, নিজের ঘরের দিকে চলল। সবে মাত্র ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলো ভোর। তখনই ধূসর ভোরের হাত ধরে ঘরে নিয়ে এলো। ভোর অবাক হওয়ার চাইতে লজ্জা পেল বেশি, কারণ পরিবারের সবাই তাদের দেখছিল। বিষয়টা খুব লজ্জাজনক। ঘরে আসতেই ভোর ধূসরের থেকে হাত সরিয়ে নিল। কি সমস্যা? এমন করছেন কেন? সরি ভোর, কিসের জন্য? কালকের ব্যবহারের জন্য। আমি ভুলে গেছি। এত সহজেই? হুম, কারণ কোনো পুরুষ নিজের স্ত্রীকে এভাবে দেখতে চাইবে না। আপনার এমন ব্যবহার স্বাভাবিক ছিল, তাই রাগ করার কোনো মানে হয় না। সত্যি আপনি সবার থেকে আলাদা। কিছু বললেন? না, চলুন, সবাই অপেক্ষা করছে। চলুন। অন্ধকারে তলিয়ে আছে ঘরটা। কিছু ঘুমন্ত মানুষের ভারী নিঃশ্বাস বাড়ি খাচ্ছে ঘরটায়। ওয়াশরুম থেকে ভেসে আসছে পানি পড়ার শব্দ। হঠাৎ পানি পড়ার আওয়াজ বন্ধ হয়ে গেল। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক কালো অবয়ব। আস্তে আস্তে সে ভোরের পাশে গিয়ে বসলো। অন্ধকারে ভোরের মুখ স্পষ্ট নয়, তবুও চাঁদের আলোয় ভালোই দেখা যাচ্ছে। দুই পাশে হাতটি রেখে ভোরের মুখের উপর মুখটি নিল লোকটা। যতই সে ভোরের কাছে এগিয়ে যাচ্ছে ততই যেন নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। বুকের ধুকপুকটা বেড়ে গেছে কয়েক গুণ। কাউকে খুব কাছ থেকে অনুভব করা বড্ড কষ্টের। বুকের বাম পাশে হঠাৎ বেড়ে উঠল ব্যথা। কি অসহ্য সেই ব্যথা! না চাই কাউকে বলা, না চাই কাউকে দেখানো। এই ব্যথার কোনো ঔষধ কেন বের হয়নি পৃথিবীতে? বের হয়েছে তো ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। সেই রোগের ঔষধ ভালোবাসা। কিন্তু এই যে একটু দূরে ঘুমিয়ে থাকা এই রমণী কি দিবে সেই ভালোবাসা? হয়তো হ্যাঁ, নয়তো না। কিন্তু এই মুহূর্তে খুব লোভ হচ্ছে এই বুকে বেড়ে ওঠা ধুকপুককে শান্ত করতে। কিন্তু ভালোবাসার থেকে পালিয়ে থাকা কখনোই সম্ভব নয়। তাই এক নয়নে চেয়ে রইল প্রাণপ্রিয় ভালোবাসার পানে। চোখে মুখে কারো গরম নিঃশ্বাস পড়তেই ঘাম ছুটে গেল ভোরের। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই দেখতে পেল একটা কালো অবয়ব, যে কিনা তার দুই হাতের মাঝে তাকে আটকে রেখেছে। কি হতে পারে ভাবতেই এক চিৎকার দিল ভোর। ভোরের হঠাৎ এমন চিৎকারে ভয় পেল ধূসর। কোনো রকম ভোরের মুখ চেপে বলল, আস্তে চিৎকার করুন, আপনার জন্য দেখছি নিজের বাড়িতে চোর বলে পিটান খেতে হবে। ধূসরের হাতটা সরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে রইল ভোর। আপনি এখানে কি করছেন? আর এভাবে কি দেখছিলেন? আমাকে মেরে ফেলার বুদ্ধি আটছিলেন? আল্লাহ, আমি জেগে না উঠলে আমার কি হতো? কচু হতো আপনার। যে চিৎকার দিয়েছেন তাতে দেখা যেত আমারই হার্ট অ্যাটাক হয়ে যেত। একদম ফালতু কথা বলবেন না। এত রাতে আমার কাছে আসার কি মানে? আরে একটা কথা ছিল। কি কথা? আর সেটা কাল সকালে বলা যেত না? আর একটু হলে তো আমার প্রাণ আত্মা বেরিয়ে যেত। হুশ, চুপ, এসব বলতে নেই। কিছু কথা বলার জন্য নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের কথা সময় না বললে সুন্দর হয় না। এই এত রাতে কি কথা? ওদিকে তাকান। বাহিরে জানালার দিকে ইশারা করলো ধূসর। ভোর তাকিয়ে তেমন কিছুই দেখতে পেল না। ওদিকে কি? কোনো ভূত টুট দেখেছেন নাকি? নাকি কোনো পরী? আরে ভালো করে দেখুন। আবারও
ভোর তাকালো, কিন্তু তেমন কিছুই দেখতে পেল না। কই, কিছুই তো দেখছি না। সত্যি কিছু দেখতে পাচ্ছেন না? সত্যি কিছু দেখতে পারছি না। একটু ভালো করে দেখুন। আরে এখন কি চশমা লাগিয়ে দেখবো? আসলে আপনার চোখ নেই। একদম ফালতু কথা বলবেন না। আল্লাহ আমাকে এত সুন্দর দুটো চোখ দিয়েছে, আর আপনি বলছেন আমার চোখ নেই। আছে তো চোখ, শুধু বাস্তব পৃথিবী দেখার, ভালোবাসার পৃথিবী দেখার জন্য নেই। সেটা আবার কোন সমস্যা? আলাদা লাগাতে হয় বুঝি? কোনো অপারেশন করতে হয় নাকি? যদি অপারেশন করতে হয়, আমি ভাই এসবের মধ্যে নেই। দূর। কি হলো? এই এত সুন্দর চাঁদনি রাত আপনার চোখে পড়ছে না? না পড়ার কি আছে? আকাশে চাঁদ থাকলে তো চাঁদনি রাত হবেই। এখানে নতুন করে দেখার কি আছে? আল্লাহ সহায় হও, এই অবুজকে যেন বোঝাতে পারি। আরে এখানে না বোঝার কি আছে? চলুন না আমরা ঘুরে আসি। কোথায়? ছাদে। অসম্ভব। আপনার মাথাটা পুরোপুরি গেছে, কিন্তু এটা বাড়ির কেউ জানে না। আমাকে কাল সকালে জানাতে হবে, সাথে ভালো কোনো ডক্টরের সাথে কথা বলতে হবে। চলুন না একটু চাঁদের আলো গায়ে মাখি। এই চাঁদের আলো কি বৃষ্টির পানি যে গায়ে মাখবেন, নাকি শিশির বিন্দু? সরুন তো, আমি ঘুমাবো। চলুন না প্লিজ। বাদ দিন না প্লিজ। একটু বুঝুন। আপনি আমায় বুঝুন। শুনুন না। দয়া করে এসব ছেড়ে দিন না। বেশি হচ্ছে কিন্তু। অনেক হচ্ছে কিন্তু। প্লিজ। দয়া করুন আমাকে। যাবেন না তো? না। ঠিক আছে। কথাটা বলেই ধূসর ভোরকে কোলে তুলে নিল। আচমকা এমন ঘটনায় ভোর যেন কিছু বলার মতো খুঁজেই পেল না। আর ধূসর সে মনের আনন্দে ভোরকে কোলে তুলে নিয়েই ছাদের উদ্দেশ্যে রওনা হলো। ছাদের এক কোণে একটা দোলনা, সেখানেই ভোরকে বসিয়ে দিল ধূসর। ঘর থেকে যতটা না রাতের পৃথিবী সুন্দর লাগছিল, বাইরে থেকে তার হাজার গুণ সুন্দর লাগছে। কিছুক্ষণ পরপর মৃদু বাতাস শরীরে কাটা দিচ্ছে। ধূসর ভোরকে নিজের কাছে টেনে নিয়ে এলো, এতটা কাছে যে দুজনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ভোর ধূসরের বুকে লেপ্টে আছে। ধূসরের হৃদয়ের আওয়াজ যেন কয়েক মুহূর্তে ভোরকে শীতল করে তুলল। বাহিরের এই অস্বাভাবিক পরিবেশে ধূসরের এই বুকের হৃদয়ের ধুকপুক, নেশা ভরা চোখ ধূসরের চেয়ে থাকা আর সহ্য হলো না ভোরের। তাই ভোর ধূসরের বুকে সেন্স হারিয়ে লুটিয়ে পড়ল। মুখ ভার করে বসে আছে সবাই। পরিবেশটা একটু থমথমে, সবাই খুব গভীর চিন্তায় মগ্ন। সবাই কিছুক্ষণ পরপর খুব সিরিয়াস মুডে দীর্ঘশ্বাস ফেলছে। প্যাকেট থেকে একটা চিপস মুখে পড়ল মেঘের হাত থেকে বৃষ্টি এবং রূপাও কেড়ে নিয়ে তাদের মুখে পড়ল চিপস। সবার মাঝে এমন একটা ভাব যেন তারা সত্যিই খুব চিন্তিত। আমি ভাবছি ভাবি জ্ঞান হারালো কি করে। বেচারি ভাইয়ার এত চাপ নিতে পারেনি। আচ্ছা বলছি কি ভাইয়া, তুমি কি খুব জোরে জোরেই ধরেছিলে? এই পাকুনি, চুপ, এত কথা বলিস কেন? তোমরা বললেই মজা আর আমি বললেই চুপ। রূপারে ওদের কথার মাঝে ধূসর ডেকে উঠল রূপাকে। বলো ভাইয়া। ওই বইগুলো কোথায় পাওয়া যায়? কোন বইগুলো? ওই যে ধাক্কা লেগে পড়ে গিয়ে প্রেম হয়, বিয়ে হয়, বাসর হয়, সেই বই। আমি আবার কলেজে ভর্তি হব, তোদের ভাবিকেও ভর্তি করাবো। লাইব্রেরি থেকে ওই বইগুলো কিনবো। তোর ভাবি ধাক্কা খাবে, আমার বইগুলো মাটিতে লুটিয়ে পড়বে। আমি তোর ভাবিকে বাঁচাতে গিয়ে বইগুলো ফেলে দিব। সে আমার দিকে চেয়ে থাকবে, আমিও থাকবো। তারপর ভাবি সেন্সলেস হয়ে যাবে। খুব মনোযোগ সহকারে ধূসরের কথাগুলো শুনছিল বৃষ্টি আর রূপা, কিন্তু মেঘের কথা শুনে নিজেদের একটু সামলে বলল, ব্যাপার না ভাইয়া, আমি ব্যবস্থা করছি। ফেসবুক, ইনস্টাগ্রামে সব জায়গায় খোঁজ লাগাবো, এমন বই কোথায় পাওয়া যাবে। তুই চিন্তা করিস না, তোর কষ্ট হচ্ছে, যা গিয়ে গিটার বাজা, তাহলে দেখবি তোর মন ভালো হয়ে গেছে। ধূসর ওখান থেকে চলে গেল। ধূসর চলে যেতেই সবাই একসাথে বলল, মিশন টু প্রেমে পড়ার বই। লা 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 লা। গিটারে সুর তোলার চেষ্টা করছে ধূসর, কিন্তু মন ভালো না হলে কি কিছু ভালো হয়? তাই এই মুহূর্তে ধূসর গিটারের সুরটাও তুলতে পারছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করেও কাজ হলো না। তখনই পাশে এসে দাঁড়ালো ভোর। ভোরকে দেখে ধূসর চুপ করে মনোযোগ দিল গিটারের সুর তুলতে। আপনার গিটারের ট্যাং টং আওয়াজে আমার শান্তির ঘুমটা নষ্ট হলো। আমার এত সুন্দর গিটারের সুরটা আপনার কাছে ট্যাং ট্যাং আওয়াজ মনে হলো? ট্যাং টং আওয়াজকে ট্যাং টং বলবে না তো কি বলবে? রবীন্দ্রনাথের সঙ্গীত। এই প্রথম কোনো রমণীকে দেখলাম যার কিনা বৃষ্টি অপছন্দ। চাঁদের মিষ্টি আলো
গিটারের মায়াবী সুর, চোখে কাজল। আচ্ছা, আপনি এত আনরোমান্টিক কেন? আপনি খুব রোমান্টিক তাই। তাহলে আপনি বলছেন আমি আনরোমান্টিক হলে আপনি রোমান্টিক হতেন? তাহলে ঠিক আছে, আজকে থেকে আমি আনরোমান্টিক হয়ে যাচ্ছি, আপনি রোমান্টিক হতে শুরু করুন। এই, আমি এই কথা কখন বললাম? কেন? ওই যে বললেন। ওটা তো কথার কথা ছিল। এমন কথার কথা বলবেন না, বুকে লাগে তো। সকাল থেকেই বুকটা চিনচিন করে ব্যথা করছে শামিউল মোর্শেদের। হঠাৎ করে কেন জানি মনটা উতলা হয়ে উঠেছে। বর্তমানে এই বাড়ির অবস্থা ভাঙা নদীর মতো। কি থেকে কি হচ্ছে তা আন্দাজ করা যাচ্ছে না। কেন জানি তার মনে হচ্ছে এই বাড়িতে তার কদর একটু একটু করে কমে যাচ্ছে। আজকাল তার মা কেমন জানি করে, তার একমাত্র বড় ভাইটাও কেন জানি একটু দূরে দূরে থাকে, তার একমাত্র মেয়ে রিনাও তার খোঁজ খবর নেয় না। হঠাৎ করেই এত পরিবর্তন বাড়ির, এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আফিম বাড়িতে ফেরে না 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সে বিষয়ে কারো কোনো হেলদোল নেই। সাবু কখন আসে কখন যায় তা কেউ জানে না। তাহলে কি তাদের সংসারে ভাঙন শুরু হলো? না না, সে কি ভাবছে এসব? জীবন থেকে দুটো আপতিত বিদায় হয়েছে, তাহলে কেন বাড়ির এই অবস্থা হবে? এসব চিন্তায় যখন মোর্শেদ মগ্ন ছিল তখনই দরজায় কারো কাশির শব্দ শুনতে পেল। দরজার দিকে তাকাতেই দেখল সেখানে শফিউল মোর্শেদ দাঁড়িয়ে আছেন। ভাইকে দেখে শামিউল অনেকটাই খুশি হলো, তাই তিনি বসা থেকে উঠে ভাইকে ডাকলেন। ভাই ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আসছি। তারপর সাফিউল ঘরের ভেতরে এসে একটি চেয়ার টেনে বসলেন। বলছি, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ ভাই বলেন, কি কথা? বলছি, আমাদের জীবন আর বাড়ি থেকে তো আপদটা বিদায় হয়েছে, এখন তো আর কোনো অশান্তিই নাই। তাই কি ভাবছেন ভাই? ভাবছি ছেলে মেয়েদের সম্পত্তি ভাগ করে দেবো। দেখ সামিউল, তোর এক মেয়ে, আমাদের 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা তো সেই দূর দেশে থাকে, কাল ফোন দিয়েছিল, বললো 2-1 দিনের মধ্যেই দেশে ফিরবে। ও নাকি ওই দেশে ব্যবসা শুরু করতে চায়, তাই টাকার প্রয়োজন। তুই তো জানিস ভাই, আমার সম্পত্তি 3 ভাগ করতে হবে, তাই আমার ভাগে কম সম্পত্তি থাকবে। তুই যদি কিছু মনে না করিস, তোর ভাগের কিছু জমি বিক্রি করে সীমাকে দিতাম। আমায় ভুল বুঝিস না, বুঝিস তো ভাই, বিপদে পড়েছি। কিন্তু ভাই তুমি ভুলে যাচ্ছ, বাড়ির অর্ধেক সম্পত্তি ভোরের, আর তার মায়ের নামে ছিল। ইনু যা চালাক, সে ঠিক তার নামের সম্পত্তি তার মেয়ের নামে লিখে দিয়ে গেছে। তাহলে আমরা কি করে সে সম্পত্তি বিক্রি করব? সেই জন্যই তো তোর সাথে কথা বলতে এসেছি এই বিষয়ে। শোন, ভোরকে টাইট দিতে হবে। কি টাইট দিবে? আগে ও একা ছিল, এখনো ওই শফিক ইসলাম। আগে আমার কথা তো শোন। বলো, কি বলবে? আগে ওকে বোঝাবো, না বুঝলে তারপর না হয় একটা ব্যবস্থা করব। তুমি কিসের ব্যবস্থা করার কথা বলছো? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হবে। মানে ভোরকে প্রথমে বোঝাবো, যদি না বোঝে তাহলে শেষ করে দেবো। কি বলছো ভাই? তোমার মাথা ঠিক আছে? আরে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন, ভুলে যাচ্ছিস কেন? ও কিন্তু তোর মেয়ে না। আমি সেটা বলছি না, তুমি যেটা চাইছো সেটা এতটাও সহজ না। সহজ না কঠিন সেটা আমার উপর ছেড়ে দে, তুই রাজি কিনা বল। কিন্তু ভাই, এত বড় পাপ। আরে আগে তো আমরা বোঝাবো, কথাই আছে, যদি সহজ কথায় কেউ না বোঝে তাহলে তাকে কঠিন কথাই বোঝাও, এতে কোনো পাপ নেই। তবুও ভেবে দেখো। আমার ভাবা শেষ। বুঝতে পারছি, তুমি তোমার জায়গায় অটুট। তা সীমা ফিরছে কবে? কবে ফিরছে বলেনি, বললো সারপ্রাইজ। ও আচ্ছা থাক, আমি গেলাম, তো ওই কথাই রইলো। হুম বিছানায় রাখা ফোনটা বার কয়েক বেজে বন্ধ হয়ে গেল। বন্ধ হতে না হতেই আবারও বেজে উঠল। তাড়াহুড়ো করে ঘরে আসতেই আবারও বন্ধ হয়ে গেল ফোনটা। হাতে তুলে নিল ফোনটা। 5 বার ফোন দিয়েছে কেউ, নাম্বারটা সেভ নয়, কোনো আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ব্যাক করতে নিলেই আবারও ওই নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করে কানে ধরল শফিউল মোর্শেদ। হ্যালো। হ্যালো শফিউল মোর্শেদ, কেমন আছেন? ভালো আছি, কে বলছেন? আমি কে সেটা আস্তে আস্তে জানবেন, কিন্তু বেশিক্ষণ ভালো থাকবেন না, আপনার ভালো থাকার দিন শেষ। কে বলছেন আর ফালতু কথা বলছেন কেন? ফালতু নাকি সিরিয়াস সেটা এখনই বুঝতে পারবেন। আপনার মেয়ে সীমা ভালো আছে তো? খোঁজ নিয়েছিলেন কি? সীমা কি হয়েছে সীমার? আরে কিছু হয়নি, হবে। আপনার পাপের শাস্তি। উল্টো গুনতে শুরু করুন। শফিউল মোর্শেদ,
আপনার দিন শেষ। তারপরই লোকটা ফোন কেটে দিল। ফোনটা কেটে দিতেই শফিউল ঘামতে রইল। আসলে সে ভয় পাচ্ছে, কিন্তু ভয় সে কিসের জন্য পাচ্ছে? নিজের পাপের জন্য নাকি মেয়ের জন্য? এদিকে লোকটা ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে বিরক্ত নিয়ে বলল, আপনি কি করতে চাইছেন বলুন তো ভোর? আমাকে দিয়ে কেন আপনার চাচাকে ফোন করালেন? আর মেয়ে? কার মেয়ে? কিসের মেয়ে? আফিম ভাইয়ার বোন সীমা। সীমাকে চাচু খুব ভালোবাসে, এমনকি আফিম ভাইয়ার থেকেও বেশি। তাই তো মেয়েকে শত্রুর থেকে বাঁচাতে দেশের বাইরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছে। সে সব সময় নিজের মেয়েকে নিয়ে সিরিয়াস, এমনকি সম্পত্তি থেকেও তার মেয়েকে সে বেশি ভালোবাসে। এই মেয়ের যদি ক্ষতি হয় তো বুঝতেই পারছেন কি হতে পারে। আপনি কি করতে চাইছেন? অপহরণ। কি? চলুন কোথায়? অপহরণ করতে। আমাকে পাগল বলতে বলতে আপনি কবে থেকে পাগল হলেন? আমি পাগল হইনি, প্রতিশোধের আগুনে জ্বলছি। ওই আগুনে আমি একমাত্র একজনকে জ্বালাবো, আর সে হলো শফিউল মোর্শেদ। ভোর, বাচ্চামো করবেন না। আপনার কি মনে হয় আমি বাচ্চামি করছি? হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। ভোর, পুলিশে দিলেই তো মিটে যায়। আমার মায়ের সাথে হওয়া অন্যায়ের শাস্তি পুলিশ দিতে পারবে না, আর দিব তো পুলিশের হাতে, কিন্তু নিজের ভেতরের জ্বলা আগুন নেভানোর ব্যবস্থা আগে করে নিই। পাগলামি ছাড়ুন, অন্য প্ল্যান করুন। আমি একবারও কিন্তু আপনাকে বলিনি আপনি আমার সাথে থাকুন। আপনি যেচে আমার সাথে থাকতে চেয়েছেন, তাই ইচ্ছে হলে থাকুন, না হলে জ্ঞান দিতে আসবেন না। রেগে যাচ্ছেন কেন? যাচ্ছি তো। আমি আপনার রাগ খুব ভয় পাই। প্লিজ রাগ করবেন না। ঠিক আছে, চলুন। বলছি কি, একটু জড়িয়ে ধরুন না। মানে একটু জোর পেতাম। আমার তো এখনই ভয়ে হাত পা কাঁপছে। একটু জড়িয়ে ধরলে যদি ঠিক হয়। সিরিয়াস সময়ে ভালো মজা করতে পারেন তো আপনি। মজা না, আমি সত্যি বলছি। আপনি থাকুন, আমি গেলাম। গটগট করে হাঁটা দিল ভোর। ধূসর তা দেখে কপাল চাপড়ে দৌড়ে ভোরের পিছু নিল। এভাবে রাগ করা ঠিক না। মাঝে মাঝে একটু হাসুন। অতিরিক্ত রাগ শরীরের জন্য ক্ষতিকর। আমি জন্মের পর থেকে জানতাম মেয়েরা বাচাল হয়, কিন্তু ছেলেরা যে হয় তা জানতাম না। আমি যবে থেকে আপনার প্রেমে পড়েছি তবে থেকে বাচাল হয়েছি। ভালোবাসার কথা বলতে লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? আমি কি অন্য কাউকে ভালোবাসি? আমি তো আমার বউকে ভালোবাসি। উফ, চুপ করুন তো। আচ্ছা। তারপর ওরা দুজন একটি সিএনজিতে উঠল। সিএনজি ওয়ালাকে ভোর ঠিকানা বলে দিল। প্রায় আধা ঘন্টা পর তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। ভোর সামনে, ধূসর পিছনে। আসলে ভোর কি করতে চাইছে তা ধূসর বুঝতে পারছে না। ভোর একটি সুন্দর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। বাড়ির একটু ভেতরে, অর্থাৎ মানুষজনের থেকে দূরে। দুজনের খানিকটা হাঁটতেই দুজন মানুষের সাথে দেখা। এই দুজনকে দেখে ধূসর অনেক অবাক হলেন, কারণ এখানে এদের একটুও আশা করেনি ধূসর। এরপর ভোর কিছু ইশারা করলো তাদের, ওরাও ভোরকে কিছু একটা ইশারা করলো। তারপর ওরা তিনজন বাড়ির ভিতরে চলে গেল। বেচারা ধূসর তো কিছুই বলতে পারছে না। ওরা সবাই ভেতরে যেতেই দেখতে পেল একটা মেয়েকে বিছানায় শুইয়ে রাখা, কিন্তু হাত পা এবং চোখ বেঁধে রাখা। হুট করেই ধূসরের বুকটা ভারী হয়ে গেল। কি করতে চাইছে ভোর? তরতর করে ঘামছেন শফিউল, কারণ এই মাত্র তার মেয়ের বন্ধুরা জানালো তার মেয়ে আরও দুদিন আগে দেশে যাওয়ার জন্য রওনা হয়েছে, অথচ এখনও সে বাড়িতে ফেরেনি। আর তখন ওই ফোনের বলা কথাগুলো, এসব ভাবতেই তার ঘাম ছুটে যাচ্ছে। তাহলে যার ভয় সে পাচ্ছে সেইটা হলো তার মেয়েকে কেউ অপহরণ করেছে। হাই আল্লাহ, এবার কিন্তু এত বড় কাজটা কে করলো? এমন শত্রু কে আমার? ভোর, কিন্তু তার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। ভোর কথায় ফটর ফটর হলো এসব কাজে পারদর্শী না, তাহলে কে? শফিউল তার মেয়েকে খুব ভালোবাসে, তাই তো তার মেয়েকে নিজের শত্রুর থেকে দূরে রাখতে দেশের বাহিরে রেখেছে এত বছর। কিন্তু সেই শত্রুর চোখ পড়তেই তার উপর এমন উপায় পুলিশকে খবর দিবে? না না, পুলিশকে খবর দিলে উল্টে নিজেই ফেঁসে যেতে হবে, কারণ লোকটা বলেছে তার পাপের শাস্তির হিসেব এখন থেকে শুরু। কিন্তু কি? বাজার থেকে ফেরার পথে কেউ শামিউলকে অপহরণ করেছে। তখন থেকে এখনো তার চোখ বাঁধা, তার হাত এবং চোখ বেঁধে রাখা। সে হয়তো একটি ঘরে। তোর বাবা আর আমি যে কষ্ট পাচ্ছি তা তিনি কোনো দিনও দেখেননি বা দেখতে চায়নি। তাহলে সে কি করে বুঝলো আমি তোকে এত সহজে মেনে নিব?
তাই আমি আমার মতো করে তোকে মানুষ করেছি, অন্যায় করিয়েছি। শফিউলকে দিয়ে আর দোষ দিয়েছি তোর। ইনু ছিল আমার একটা গুটি, কিন্তু আমার খেলা গড়িয়ে দিয়ে ইনু তোকে বিয়ে করে বসে। তাই আমরা নতুন প্ল্যান করি তোর কানে বিষ ঢালার। আর তুই তো আমার হাতেই ছিল, তাই সুবিধা হয়েছে তোকে নাচাতে, কিন্তু ব্যাগরা দেয় তোর বাবা।